অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আদাব। আজকে আসলে আমরা আপনাদেরকে আমাদের এই থানার কম্পাউন্ডে ডেকেছি একটি লোমহর্ষক ঘটনা বর্ণনা দেওয়ার জন্য। একটি নৃশংসতার চরম শিখা পার করা একটি এমন একটি ঘটনা যার মাধ্যমে আসলে একটি সম্পর্কের পতন ঘটেছে, একজন মানুষের জীবন ও অবসান ঘটেছে, তৎকালীন তিনটা জীবন আসলে অনিশ্চয়তার সমুদ্রে ডুবে গেছে, এমন একটি ঘটনা। সাংবাদিক ভাইয়েরা আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেক কিছু জানেন যে গতকাল 5/7/2022 রোজ মঙ্গলবার আমিনপুর থানাধীন রূপপুর ইউনিয়ন থেকে আমাদের থানা পুলিশের কাছে একটি নিউজ আসে যে ওখানে একজন মহিলা চুল ভেসে আছে পানিতে জলাধারে, এমন একটা দেখা যাচ্ছে। তো পুলিশ এই সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে যায়। পাইকান্দি খানপুরা কাজীহাট সিএনডি ইউনিয়ন রূপপুর থানা আমিনপুর স্থানীয় জনগণের সহায়তায় পানি থেকে লাশটিকে উঠানো করে দেখা যায় সেটা একটি মহিলার লাশ। মহিলার লাশকে দেখে প্রথমে আসলে লোকজন খুবই ভয় পেয়ে যায় এভাবেই যে খুবই বিভৎস অবস্থা ছিল লাশটি। ভিক্টিমের যে লাশটি ছিল বিভৎস, তার মুখে এবং গলায় অনেক কালশিটে দাগ ছিল। সবচেয়ে ভয়ঙ্কর যেটি ব্যাপার, তার পেটের চামড়াটি কেটে দেওয়া ছিল, তার নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে এসেছিল। খুবই বিভৎস অবস্থা ছিল। ওইখানে যেহেতু একটা গ্রাম এলাকা, তো ওইখানে উপস্থিত লোকজন মাঝে একজন দেখা যায় যে ভিক্টিমের ভাই হিসেবে পরিচয় দেন। পরে দেখা যায় সে আসলে ভিক্টিমের ভাই, এবং স্থানীয় লোকজন বলেন যে হচ্ছে ভিক্টিমের নাম আসলে সাবিনা, বয়স 32, এবং যে জলাধার থেকে আমরা লাশটিকে উঠিয়েছি জলাধারটি একটি বাসার ঠিক সংলগ্ন। যে বাসার আঙ্গিনাটা আমরা লাশটি উঠিয়েছিলাম ভিক্টিমের লাশ, সে আসলে আঙ্গিনাটাই ছিল ভিক্টিমের আঙ্গিনা, অর্থাৎ তাদের নিজস্ব বাড়ি ছিল এটি। এমন সময় আমরা যেহেতু একটি লাশ পাওয়া যায়, আমাদের কাছে বরাবরই এটি একটি অপরাধ। তো অপরাধ আমরা স্থানীয়ভাবে তদন্ত শুরু করে দিই। স্থানীয়ভাবে তদন্ত শুরু করার পরে দেখা যায় স্থানীয় লোকজন বিভিন্ন খোঁজার তথ্য দেয়। এর মাঝে ভিক্টিমের ভাই সে বলে যে আজকে সকালেই তার বোন জামাই, তার মানে যে ভিক্টিম আছে তার স্বামী মোহাম্মদ শিপন তাদের বাসায় গিয়েছিল এবং গিয়ে বলে যে আমার তো ওয়াইফ বাসায় নাই, আমি গরু বিক্রি করেছিলাম, সে গরু বিক্রির টাকা নিয়ে হয়তো সে ভেগে গেছে। পাড়া প্রতিবেশী আরো 2-3 জনের বাসায় গেছে, এই গল্পটি পড়ে যে আমার ওয়াইফ ভেগে গেছে। তো এমন ঘটনাটাকে খেতে যেহেতু তার ওয়াইফ মারা গেছে, আর আমরা খোঁজ নিয়ে দেখলাম যে বাসায় থাকতো শুধু ভিক্টিমের স্বামী এবং তার ছোট্ট 3টি সন্তান। তো যেহেতু স্বামীর বাসাতেই ভিক্টিম মিসিং ছিলেন, তার লাশ উদ্ধার হয়। তো পরবর্তীতে আমরা তার স্বামী শিপনকে জিজ্ঞাসাবাদ করি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে খুবই এলোমেলো অসংলগ্ন কিছু তথ্য দেওয়া শুরু করে, যাতে আমাদের তার উপরে সন্দেহটা গভীর হয়। আমরা তাকে আরো গভীরভাবে পরে ইন্টারোগেশন করতে চাই। ইন্টারোগেশন করার এক পর্যায়ে সে আরো এলোমেলো তথ্য দেওয়া শুরু করে, অনেককে জড়ানোর চেষ্টা করে, নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কোনো কিছুই জানে না এমন বোঝানোর চেষ্টা করে। যখন আমিনপুর থানা পুলিশের একটি সুসংগঠিত তদন্ত টিম তাকে ইন্টারোগেট করে যৌথভাবে, তো তার অনেক যুক্তিগুলোকে তার খণ্ডন করে দেয়। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের জেলার মাননীয় পুলিশ সুপার স্যার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি স্যার বরাবরই আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেছিলেন। আমাদের তদন্তটা কোন দিকে আগাচ্ছে স্যার আপডেট রাখতেছিলেন, আমাদেরকে গাইডলাইন দিচ্ছিলেন। তো এটাও আমরা স্যারের সঙ্গে শেয়ার করি, স্যার গাইডলাইন দিচ্ছিলেন। তো তদন্ত যখন করছিলাম, ইন্টারভিউ করছিলাম, তখন সে এক সময় গিয়ে যখন যুক্তিতে পুলিশের সঙ্গে পেরে ওঠে না, তখন সে সঠিক কথাটা বলে দেয় যে আসলে সেই এই ঘটনাটি ঘটিয়েছে। তো সে কিভাবে ঘটনাটা ঘটিয়েছে এটা বলতে গিয়েও সে অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়াইফের দোষ দিয়ে অনেক কথা বলতেছিল। বাট শেষ পর্যন্ত দীর্ঘ ইন্টারোগেশনের পর ওসি সাহেব ছিলেন, আমাদের তদন্ত টিম ছিল, আমরা সকলে মিলে যখন তাকে জিজ্ঞাসাবাদ করি, তখন সে মূল ঘটনাটিকে বর্ণনা করে নেয়। বর্ণনা করে এভাবে যে তাদের বিয়ে হয় গত 12 বছর পূর্বে। 12 বছর পূর্বে বিয়ে হওয়ার পরে ইতিমধ্যে তাদের 3টি সন্তান তাদের ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু শুরু থেকে তাদের সম্পর্কটা ভালো ছিল না। শুরু থেকে বলতে বিশেষ করে গত 2-2.5 বছর থেকে সম্পর্কটা কিন্তু খারাপের দিকে যায়। খারাপের দিকে যাওয়ার কারণ কি? সংসারে তো অবশ্যই মানুষের অবহেলা থাকতেই পারে। সে একজন ডে লেবারার, যখন যে কাজ পায় হচ্ছে সেই কাজই করে। ওয়াইফের সঙ্গে তার কিছু ঝামেলা হতো, তার একটু জুয়া খেলার অভ্যাস আছে, যার কারণে সাংসারিক ভাবে একটু দ্বন্দ্ব থেকেই যায়। ইতিমধ্যে সে গত 2 মাস আগে সে পরিকল্পনা করে যে এই সংসার আর সে করবে না। তাহলে করবে না, সে সমাপ্তি টানবে কিভাবে? তখন সে চিন্তা করে যে তার জীবন থেকে ওকে সরিয়ে দিতে হবে।
যেহেতু সে ডিভোর্স দিতে পারবে না, এত টাকা পয়সাও সে দিতে রাজি না, দিতেও পারবে না, তাই সে চিন্তা করে যে হত্যা করেই সে শেষ করবে। এরই হত্যার পরিকল্পনা হিসেবে গত 3 তারিখে তার একটি গরু বিক্রি করে, তাদের পালিত গরু। এই গরুর বিক্রির টাকাটা দিয়ে আসলে তার ওয়াইফ চাচ্ছিল যে সন্তান আছে, একটা ঘর করতে হবে, তারা খুবই গরিব, 2টি ঘরে থাকে, তো ঘর করতে চাবে। কিন্তু গরু বিক্রির টাকাগুলো যখন ওয়াইফ হিসাব চায় তখন সে আর এই হিসাবটা দিতে চায় না, বরঞ্চ সে উত্তেজিত হয়ে যায়। আগে থেকে প্ল্যান একটা আছেই যে এই ওয়াইফকে নিয়ে সংসার করবে না। এমন অবস্থা যখন পরিস্থিতিটা আরো গরম হয়ে যায় তখন সে কৌশল অবলম্বন করে। প্রথমে সে মিষ্টি মিষ্টি কথা বলে পরিস্থিতি ঠান্ডা করে ওয়াইফকে তার কনফিডেন্সে নিয়ে নেয়। তার ওয়াইফ আবার, যে ভিকটিম এখানে আমাদের, সে এনার্জি ড্রিঙ্কস খেতে পছন্দ করতো, যেমন হচ্ছে গিয়ার আছে, হচ্ছে টাইগার ইত্যাদি বিভিন্ন এনার্জি ড্রিঙ্কস খেত। সে তখন ওয়াইফকে মিষ্টি কথা বলে কনফিডেন্সে নিয়ে সে বাসা থেকে বাইরে যায় সন্ধ্যার পরে। ঘটনা গতকাল 4 তারিখের সন্ধ্যার কথা বলতেছি আমরা। বাহিরে যায়, বাহিরে গিয়ে সে একটা এনার্জি ড্রিঙ্কস কিনে আনে। এনার্জি ড্রিঙ্কটা কিনে এনে সে ওয়াইফকে খেতে দেয়, বলে তোমাকে আমি কৌশলে মিষ্টি মিষ্টি কথা বলে তুমি খাও। এনার্জি ড্রিঙ্কসের ভিতরে সে পূর্বেই কয়েকটি ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ঘুমের ওষুধগুলো মিশিয়ে দেওয়ার ফলে তো ওয়াইফ ঘুমের ওষুধ খেয়ে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়ে। ততক্ষণে রাত 10টা 10:30 বেজে গেছে। যেহেতু গ্রামে বাস করে, বাচ্চারা আগে ভাগে ঘুমানো অভ্যাস, বাচ্চারাও ঘুমিয়ে পড়ে, ওয়াইফও হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন সে তাদের বাসার যে গরুর বাঁধার রশি ছিল, সেই রশি দিয়ে তার ওয়াইফের হাত পা বেঁধে ফেলে। হাত পা বাঁধার পরে সে ঘরের ব্যবহৃত একটি গামছা দিয়ে ওয়াইফের গলায় বেঁধে শ্বাসরোধ ওয়াইফকে হত্যা করে। হত্যা করার পরে পাশেই যেহেতু একটি জলাধার আছে, প্রথমে সে লাশটিকে কি করবে এটা নিয়ে সে ভাবতে থাকে। পরবর্তীতে লাশটিকে সে ওয়াইফে যেহেতু একটু হালকা চিকন গড়নের ছিল, ওজন একটু কম ছিল, সে নিজে নিয়ে গিয়ে পাশের জলাধারের মধ্যে ফেলে দেয়। কিন্তু যখন দেখে যে লাশটি আসলে ডোবে না, তখন সে লাশটিকে ওখানে রেখে আবার রুমে ব্যাক করে একটি চাকু নেয়। এটা কিন্তু তাদের আঙিনার সঙ্গেই জলাধারটি। একটি ছোট চাকু নেয়, ঘরে ব্যবহৃত চাকু নেয়, সেই চাকুটা নিয়ে গিয়ে ওয়াইফের পেটটা ফেলে দেয়। দেওয়ার ফলে লাশটিকে ডুবিয়ে দেয়। তো কিছুক্ষণের জন্য লাশটি যখন ডুবে যায়, তখন লাশটিকে ধাক্কা দিয়ে লাস্টের আগে হাত পা যে দড়ি ছিল, দড়িটা আগেই খুলে পানিতেই ফেলে দেয়। চাকুটাকে ধুয়ে নিয়ে আবারও সে ঘরের মধ্যে রাখে। এমন অবস্থায় সে যখন স্বীকার করে, আমাদেরকে তো তখন ডেফিনেটলি যেগুলো কথা সে বলতেছে এগুলো সত্যতা বিচার করতে হবে, যে সত্যতা আছে কিনা। সত্যতা বিচারের জন্য আমরা তাকে ইন্টারভিউটা শেষে আবার ঘটনাস্থলে নিয়ে যাই। ঘটনাস্থলে নিয়ে গিয়ে স্থানীয় সাক্ষীদের সামনে তাকে নিয়ে তার দেখানো জায়গা থেকে প্রথমে যে এনার্জি ড্রিঙ্কসটি খাইয়েছিল তার বোতলটি সে দেখায় যে এই এনার্জি ড্রিঙ্কসটিতে করে আমি তাকে ঔষধ খাইয়েছিলাম। ওই এনার্জি ড্রিঙ্কসের বোতলটিকে আমরা জব্দ করি। এরপরে তার দেখানো মতে যে পাশে সে লাশটাকে যে গামছাটি দিয়ে সে গলা পেঁচিয়েছিল, গামছাটিও ঘরে ছিল, সে আমাদেরকে গামছাটি দেখিয়ে দেয়। আমরা গামছাটিকে জব্দ করি। পরবর্তীতে সে ওয়াইফকে নিয়ে লাশ নিয়ে যে জলাধারে গিয়েছিল, যে রাস্তা দিয়ে সেটি পাশে নিয়ে গিয়ে আমরা দেখি হ্যাঁ এ পাশে গিয়েছিল। পরে আমরা তাকে বলি যে তাকে যে বেঁধেছিল রশিটা কোথায়, সে বলে পানিতে ফেলে দিয়েছি। স্থানীয় লোকেরা পানিতে নেমে আমাদেরকে সহায়তা করে। তারা পানি থেকে ওই ব্যবহৃত রশিটিকে উদ্ধার করে, যেটি দিয়ে ওয়াইফের হাত পা বাঁধা ছিল। বাকি থাকলো যে পেট ফেলেছে তার চাকুটি। তাকে জিজ্ঞাসা করা হয় যে চাকুটি তাহলে কোথায় আছে, বলে চাকুটি আমি ঘরের ভিতরে একটা ব্যাগে রেখেছি। পরবর্তীতে তাকে আমরা তার সঙ্গে করে আবার ঘরে ব্যাগ করি। ঘরের মধ্যে সে একটি ঝুলানো ব্যাগটা বের করে চাকুটি নিজ হাতে আমাদেরকে বের করে দেয়। এর মাঝে আমাদের সঙ্গে অনেক স্থানীয় লোকজন ছিল। আমরা সম্পূর্ণটিকে কভার করেছি এবং এগুলোকে সবই জব্দ করেছি। এখন একটি কথা বলার, যে সে আসলে এই যে ঘটনা ঘটালো, তাহলে সকালে উঠে সে যে একটি গল্প বললো, এটা সে বানালো কিভাবে? এই গল্পটা সে যখন ওয়াইফকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে, তারপর থেকে সারা রাত ধরে জেগে কিন্তু সে এই গল্পটি বানিয়েছে, যে কোন গল্পটি আগামীকাল সকালে উপস্থাপন করলে মানুষের কাছে এটি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। কিন্তু তার শত চেষ্টাতেও এবং আমাদের হচ্ছে ইন্টারোগেশন বলেন, আমাদের তদন্ত প্রক্রিয়া সবকিছু মিলে শেষ পর্যন্ত সে তার মিথ্যার উপরে টিকে থাকতে পারেনি। সত্যেরই জয় হয়েছে। এবং আপনাদের মাধ্যমে আমরা একটি কথাই বলতে চাই, আমরা যারা পুলিশে জব করি, আমরা সবসময় চাই যে হচ্ছে ঘটনার সঠিক তদন্ত হোক এবং মূল কালপিট বের হয়ে আসুক। তো আমাদের কাছে এটি হচ্ছে তার তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সর্বশেষ তার বয়ানেও এসেছে। কিন্তু যেটি সবচেয়ে আগে আপনাদেরকে বলে দিতে চাই, আসলে পারফেক্ট ক্রাইম বলে কোনো ক্রাইম নাই। সকল ক্রাইমের একটি এন্ড আছে। শুধুমাত্র তদন্ত যদি সঠিক পন্থায় যায়, তাহলেই আসলে আমরা এটাকে তদন্তের সঠিক সমাধান পেতে পারি।
দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে please। এই হত্যার বিষয়ে আপনার এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে মানে এর সাথে আপনার পরিকল্পনাকারী কোনো কিছু আছে কিনা, এরকম কিছু পেয়েছে? পরিকল্পনাকারী সে আসলে হ্যাঁ সিঙ্গেল ছিল না আর কেউ ছিল? না, সে আসলে যেহেতু ওই যে পারিবারিক ভাবেই তার ওয়াইফের সঙ্গে সমস্যা ছিল, সে একাই ছিল। কারণ একা 2 মাস আগেই সে পরিকল্পনা করে যে সংসার সে করবে না, ওয়াইফকে জীবন থেকে সরিয়ে দিতে হবে। তো সরিয়ে দিয়ে সে ডিভোর্সের পন্থায় যেতে পারবে না, কারণ ওয়াইফের এটা মানবে না, আবার টাকা পয়সার একটা ব্যাপার থাকে, সেহেতু সেগুলো দিতে পারবে না। তাই সে চিন্তা করেছিল যে হত্যা করেই তাকে জীবন থেকে সরিয়ে দিতে হবে। পরিকল্পনাকারী এবং এক্সিকিউটকারী সে একাই ছিল। ওনার কি মাদক আসক্ত ছিল বলে মনে হয়? তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে এবং তার আশেপাশে পাড়া প্রতিবেশীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে আমরা আসলে মাদকাসক্তের কোনো আলামত তার কাছে পাইনি। তবে মাঝে মাঝে সে এখানে ওখানে ছোট পরিসরে হলেও জুয়া খেলার একটা অভ্যাস থাকতে পারে বা ছিল বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আসলে জুয়ার বিষয়টা নিয়ে ওনার মূল আকর্ষণ হয়েছে যে এই হত্যাকাণ্ড। এখানে আমরা যদি বলি তাহলে আমাদের কিঞ্চিত একটু রিমোট হবে যে শুধুমাত্র জুয়ার বিষয়টা, তাদের আসলে পারিবারিক কলহটা দীর্ঘদিনের। এর মাঝে ফাইন্যান্সিয়াল একটা ইস্যু অবশ্যই আছে। জুয়া খেলাটাও হয়তো বা তাদের মাঝে একটা ইস্যু ছিল, আমরা এটাকে সম্পূর্ণরূপে ডিনাই করতে পারি না। বাট তাদের মাঝে যে পারিবারিক কলহ ছিল সবকিছু নিয়েই মূলত এখান থেকেই হয়তো বা টাকা পয়সা, জুয়া খেলা, তাদের মাঝে অন্য কোনো প্রবলেম, মানসিক প্রবলেম থাকতে পারে দুজনের মাঝে, যে মনোমালিন্যের একটা ঘটনা, এগুলো থেকেই মূলত দীর্ঘদিন থেকে সে ওয়াইফের প্রতি নিজে নিজে, ওয়াইফ যেহেতু সবকিছু থেকে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতো, তাই সেই কারণেই তাদের মাঝে একটি দ্বিমত তৈরি হয়। দীর্ঘদিন থেকে এটি তার পরিকল্পনায় চলে আসে। এই যে চিন্তা ভাবনাটা যে পেট কেটে দিলে যে আসলে যে লাস্টে ডুবিয়ে যাবে, এইসব বুদ্ধি তার কিভাবে মানে আসলো আর কি? মানে আমরা আসলে এটাকে স্পেসিফিক বলতে পারি না যে সে আসলে কিভাবে আসলো। তবে আমরা যেটা মনে করি যে সে যখন লাস্টিকে পানিতে ছেড়ে দিয়েছে তখন লাস্টিক ভেসেছিল। আর যেহেতু অনেকখানি আমরা ঘটনায় দেখি, পেপার পত্রিকা আপনাদের মাধ্যমেও, অনেক টেলিভিশন চ্যানেলেও অনেক ঘটনায় আসে যেখানে দেখা যায় যে লাশ ফুলে ওঠা, পেট ফুলে উঠে লাস্টিক ভেসে উঠেছে বলে পরে উদ্ধার হয়। হয়তো বা এগুলো থেকেই সে অনুপ্রাণিত হচ্ছে যে যদি পেটটা না ফুলে ওঠে হয়তো বা তাহলে লাশটা ডুবে যাবে, এবং যখন সে পেটটা কেটে দেয় তখন কিন্তু প্রথম দিকে লাশটি ডুবেই গিয়েছিল। সিরিয়াল দেখেছে যে ক্রাইম পেট্রোল, এখান থেকেও কি তার কি এরকম বুদ্ধি কি আসতে পারে কিনা? এখন সবাই টেলিভিশন চ্যানেলে বিভিন্ন কিছুই দেখে, এখন এটা থেকে কেউ অনুপ্রাণিত হতেও পারে, বুদ্ধি নিতেও পারে, আবার কেউ নাও নিতে পারে। সে তার বাসায় আমরা কোনো টেলিভিশন আসলে দেখিনি, বাট স্টিল আপনারা যেহেতু বলছেন এটাকে আমরা সম্পূর্ণরূপে ডিনাই করতে পারি না। বিষয়টা নিয়ে মামলা কি আপনারা পুলিশবাদী হবে না তাদের পরিবার থেকে কোনো মামলা হয়েছে এই বিষয়ে? এই বিষয়ে তাদের পরিবারে যেহেতু তার ভাই আছে, তার বোন আছে, তারাই বাদী হয়ে অলরেডি আমাদের কাছে একটা এজাহার দিয়েছে, মামলা রুজু হয়েছে। এখন এটা তদন্ত আমাদের অলরেডি চলতেছে, তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলেই আমরা এটাতে রিপোর্ট দাখিল করবো। আপনার ঘটনা জানার কয় ঘন্টার মধ্যে আপনারা এই উদ্ঘাটনটা করলেন বা আসামিকে অ্যারেস্ট করলেন? আসামিকে আমরা অ্যারেস্ট পরে দেখিয়েছি, কারণ হচ্ছে যে আমরা প্রথমে তো নিশ্চিত না যে সে আদৌ আসামি কিনা। আমরা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি, জিজ্ঞাসাবাদ করে দুপুর 3টার পরে গিয়ে সে নিজে আসলে ব্রেকডাউন করেছে। এরপরে তাকে গিয়ে আমরা ঘটনাস্থলে তার কথা যে বর্ণনাগুলো দিয়েছে সেগুলো সত্যতা যাচাই করি। সত্যতা যাচাই করে যখন সবকিছু হয়ে যায়, মোটামুটি মিলে যায় তার বর্ণনার সঙ্গে, তখন আলামত উদ্ধার হয়ে যায়। তখন 4:30 বিকাল 4:30টার দিকে মোটামুটি আমরা নিশ্চিত হয়ে যাই, তখন আমরা তাকে অফিসিয়ালি অ্যারেস্ট করি। তার আগে পর্যন্ত আমরা তাকে জিজ্ঞাসাবাদে রেখেছিলাম। আমার প্রশ্ন প্রথমটা ছিল যে ঘটনা জানার পরে আপনার কত ঘন্টার মধ্যে আপনারা এই উদ্ঘাটনটা? আচ্ছা, ঘটনাটা মূলত আমরা জানতে পারি 11টার আশেপাশে, সকাল 11টার আশেপাশের মধ্যে। আর একদম মূলত আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার বা তদন্ত মোটামুটি আমাদের কাছে মনে হয় যে আমরা একটা কনক্লুশনে আসতে পারতেছি। এটা তখন বিকাল 4:30 বা 5:45 এইটুকু সময়ের মাঝেই মূলত আমাদের তদন্ত 4-5 ঘন্টার মধ্যে আপনারা অ্যাকশনে গেছেন? মোটামুটি 6 ঘন্টার মধ্যে মধ্যে আমরা মোটামুটি একটা ডিটেকশনে গিয়ে পেরেছি বলে আশা করছি। ধন্যবাদ। এই যে এই লোক তো আপনাদের ভাষ্য অনুযায়ী যে দরিদ্র টাইপের লোক ছিল, এনার বাসাতে ঘর বাড়িটা, এনার বাসাতে আসলে